ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি ব্লুবার্ড। কে বলেছে তোমার সাথে কথা বলার কেউ নেই? আমি আছি তো। তুমি চাইলে ননস্টপ কথা বলার জন্য আমি এক পায়ে রাজি। তোমার একাকিত্ব দূর করার জন্য আমি যথেষ্ট। বিশ্বাস করো, তোমার একটু বোরিং লাগবে না। আমি তোমায় এত ভালোবাসবো যে তার ইফেক্টে তুমি সব ভুলে যাবে। কথাগুলো বলে মিহিরান নীলিমার হাতের বাঁধন মুক্ত করে দিল। নীলিমা যেন এবার আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা হলো। কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে দৌড় দিল। মিহিরানের সামনে ওর আর এক সেকেন্ডও থাকার সাধ্য নেই, নইলে মিহিরানের ওই ফিসফিসের আওয়াজ ওর শরীরে যে ঝংকার তুলেছিল তাতে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়তো। যতই হোক, প্রতিটি মানুষেরই জৈবিক চাহিদা আছে, আর বিপরীত দিকের মানুষটি যদি আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করে তাহলে তো কোনো কথাই নেই। ডাইনিং টেবিলে থাকা জগ ভর্তি পানি দিয়ে গ্লাসে ঢেলে এক গ্লাস পানি কয়েক সেকেন্ডে ঢক ঢক করে গিলে নিল নীলিমা। তপ্ত রোদে মার যেমন শুকিয়ে যায়, এতক্ষণ নীলিমা অনুভূতিগুলো মনে হয় তেমন ছিল। এইদিকে বাগানের ফুলগুলোর দিকে এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল মিহিরান। তারপর ফুলগুলোর ওপর হাত বুলিয়ে দিতে লাগলো। মৃদু হাসি দিয়ে বলল, আমার ব্লুবার্ড তোদের সাথে এতক্ষণ তার মনে জমে থাকা কত কথা শেয়ার করলো, কিন্তু তোরা তো তার কোনো মূল্য দিলি না। চিন্তা করিস না, আমার ব্লুবার্ডকে ইগনোর করার জন্য তোদের কোনো শাস্তি হবে না। তোরা উত্তর না দিয়ে ভালোই করেছিস। তোরা উত্তর দিলে ব্লুবার্ড শকড খেয়ে কোমায় চলে যেত, আর আমি সেটা কখনোই চাই না। তোরা দেখিস, আমি ব্লুবার্ডের যথাযথ মূল্যায়ন করব। আমার থেকে কখনো দূরে যেতে দেব না। মনে মনে সে যতই জল্পনা কল্পনা করুক, দিন শেষে এই আফরাজ মেহরানের নিয়েই তার ফিরতে হবে। তারপর চোখ মুখ শক্ত করে বলল, সে ফিরতে বাধ্য। আমি তাকে বাধ্য করব আমার বাহুডোরে আবদ্ধ থাকতে। কথাগুলো বলে বাগান থেকে প্রস্থান করলো মিহিরান। এইদিকে মেহরান চৌধুরী প্ল্যান করছে কিভাবে নীলিমাকে মিহিরানের কাছ থেকে মুক্ত করে এনে তার খাঁচায় বন্দি করবে। কিন্তু কিভাবে কি করবে, সব কিছুই বারবার গুলিয়ে যাচ্ছে। এই নিয়ে 10-8টা প্ল্যান বানিয়ে নিজেই কাগজ ক্রস চিহ্ন দিল। মেহরান চৌধুরী মিহিরানের সেই তীক্ষ্ণ চাহনি এখনও ভুলতে পারছেন না। কর্ণকহরে একটা কথাই বারবার দামামার মতো বেজে চলেছে, টাকার গরম আমাকে দেখাবেন না, তাহলে হেরে যাবেন। আপনার ওই ঠুনকো টাকা পয়সা আমার কিছুই করতে পারবেন। কথাগুলো আবারও কানে বেজে উঠতেই মেহরুন চৌধুরী 2 হাত মুষ্টিবদ্ধ করে ফেললেন। ভাবলেন, কি যেন নাম বললো ছেলেটার? ও হ্যাঁ, আফরাজ মেহরান চৌধুরী। আচ্ছা, এই ছেলেটাও চৌধুরী বংশের, কিন্তু আমি তো এই নামের কাউকে চিনি না। উফ, আমি কি ভাবছি এগুলো! হতে পারে অন্য কোনো চৌধুরী বংশের সন্তান, তবে ছেলেটা বেশ দাম্ভিক স্বভাবের। হা হা, কিন্তু আমার থেকে কম। আমার সাথে টক্কর দেওয়ার সাধ্য এতটুকু ছেলের নেই, সে যত বড় বড় কথা বলুক না কেন। আচ্ছা, ছেলেটার বাবার নামটা তো জানা হলো না। অবশ্য আমি তো ছেলেটাকে পাত্তাই দেইনি, ওর বাবার নাম জানবো কিভাবে? এমনও তো হতে পারে ওর বাবা আমার পূর্ব পরিচিত, কিন্তু ওর বাবাকে চিনলে তো ওকেও চেনার কথা। উফ, তখন থেকে কি সব আজগুবি কথা ভেবে যাচ্ছি। মেহরুন চৌধুরী কিনা এইসব ঠুনকো বিষয় নিয়ে ভাবে, তবে যেহেতু ওর সাথে নীলিমার নাম জড়িয়ে আছে তাই বিষয়টা আমাকে বারবার ভাবাচ্ছে। যেভাবেই হোক নীলিমার সাথে আমার দেখা করতেই হবে, কিন্তু নীলিমাকে পাবো কোথায়? হঠাৎ মেহরুন চৌধুরীর ওষ্ঠদ্বয় প্রসারিত হলো। ফোনের দিকে তাকিয়ে একটা নাম্বারে ডায়াল করলেন। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। আজ সকাল 10টায় নীলিমার পরীক্ষা। গতকাল রাতে 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছে, যেন খুব ভোরে উঠে পড়তে পারে। ফজরের নামাজ পড়ে ভোর 5টা 40টায় নীলিমা পড়তে বসেছে। নীলিমা এক্সামের সময় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে খুব ভোরে উঠে পড়াশোনা করে, কারণ ভোরে ব্রেন একদম রিফ্রেশ থাকে। তাই এই সময় পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। নীলিমার অবশ্য পড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু প্রতিটা অধ্যায় রিভিশন দিচ্ছে। নীলিমা সব কিছু গুছিয়ে বের হতে যাবে, তখনই মিহিরান খাবারের প্লেট ওর মুখের সামনে ধরল। নীলিমা পরীক্ষার সময় টেনশন একদম খেতে পারে না, তবে পরীক্ষার পর খুব ক্ষুধা লাগে। মিহিরান নীলিমাকে বলল, একদম ড্রামা করবে না, চুপচাপ খেয়ে নাও। আর যদি না খেতে চাও তাহলে পরীক্ষা দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো।
নীলিমা এই কথা শুনে আর কোনো কথা না বলেই পুরো খাবার খেয়ে নিল। মনে মনে মিহিরানকে ইচ্ছে মতো বকলো। পাগল সাইকো একটা, সবসময় জোরাজুরি করে। আমি জীবনেও খেতাম না। আমি খুব ভালো করে জানি এই বজ্জাত ব্যাটার কথা না শুনলে আমাকে সত্যি এক্সাম দিতে দেবে না। বলবে বিয়ে হয়ে গেছে, এখন আর পড়াশোনা করতে হবে না, মনোযোগ দিয়ে সংসার করো। উফ, এক্সামের আগে আমার এত দিনের না হওয়ার রেকর্ড ভেঙে দিল খারুজটা। উফ, এত গালাগালি করা মোটেও ভালো না। আমি তোমার স্বামী হই, এভাবে গালি দিলে আমি তো স্ট্রোক করব। তুমি কি এত তাড়াতাড়ি বিধবার বায়োডাটা লাগাতে চাও? বিধবা শব্দটা মনে হয় নীলিমার বুকে তীরের মতো বিঁধল। কেমন যেন অদ্ভুত রকমের অনুভূতি হলো। মনে মনে বলল, আমি মোটেও বিধবা হতে চাই না, আর আপনি মরে যান এটাও চাই না। তবে আপনার মতো সাইকোর সাথে থাকা এটাও সম্ভব না। আমি আপনাকে ডিভোর্স দিব, তবে কখনোই আপনার মৃত্যু কামনা করব না। আমি নিজেই মৃত্যুকে ভয় পাই, আর সেখানে আরেকজনের মৃত্যু কামনা তো দূরের কথা। কিন্তু এই লোকটা কি মাইন্ড রিডার? আমি তো তাকে মনে মনে গালি দিচ্ছিলাম, সে কিভাবে বুঝলো? ও হতে পারে আমার চেহারার রিয়াকশন দেখে বুঝে গেছে। তোমার ভাবা ভাবি শেষ হলে তাড়াতাড়ি এসো। আমি নিচে গাড়ি নিয়ে অপেক্ষা করছি। অলরেডি 9টা বাজে, রাস্তায় অনেক জ্যাম, যেতে যেতে 30 মিনিট তো লাগবেই। নীলিমা আর কথা বাড়ালো না, রেডি হয়ে এক্সামের উদ্দেশ্যে রওনা দিল। 9:30টার দিকে এক্সাম হলে পৌঁছালো। নীলিমার ক্লাসমেটগুলো ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, মনে হয় ওরা ভূত দেখছে। কিন্তু কেউ কোনো কথা বলল না, কারণ হলো টিচার চলে এসেছেন। নীলিমা বিষয়টা খেয়াল করলো কিন্তু কিছু বলল না, কারণ ওর সম্পূর্ণ ফোকাস এক্সামে। প্রশ্ন পেয়ে নীলিমার খুশি যেন উপচে পড়েছে। মোটামুটি সব কিছুই কমন পড়েছে। যে সাজেশনগুলো পড়েছিল তার মধ্যে থেকে প্রশ্ন এসেছে। নীলিমা কোনো দিকে না তাকিয়ে লিখতে লাগলো। টানা 4 ঘন্টায় এক্সাম দিয়ে হল থেকে বের হলো নীলিমা। সিঁড়ির কাছে আসতেই হাতের টান অনুভব করলো। পেছনে তাকিয়ে দেখে নিশি দাঁড়িয়ে আছে। নীলিমা ওকে দেখে মনে হয় শক খেলো। কিরে নিশি, তুই কোন হলে পড়েছিস? তোকে তো আমাদের হলে দেখলাম না। নিশি এতক্ষণ নীলিমার দিকে কটমটিয়ে তাকিয়েছিল, তারপর স্বাভাবিক হয়ে বলল, সেটা জেনে তুই কি করবি? তোর কি আর আমার কথা মনে আছে? তুই তো তোর প্রেমিককে নিয়ে উধাও হয়ে গিয়েছিলি। মাঝখান থেকে আমার আর আমার পরিবারের সবার চোখের ঘুম উড়ে গেছে। মানে তোর জানতে হবে না, তবে তোর সাথে এতদিনের বন্ধুত্ব আজ এখানেই শেষ করলাম। এই বলে নিশি চলে যেতে লাগলো। নীলিমা ওর হাত টেনে ধরে বলল, প্লিজ রাগ করিস না, আমার কথাটা ঠান্ডা মাথায় শুনে তারপর ডিসিশন নিবি। তার আগে মাঠে চল, এখানে সবাই সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, আমাদের জন্য সবার ডিস্টার্ব হবে, প্লিজ চল। নিশার কথা বাড়ালো না। নীলিমা ওর হাত ধরে মাঠের এক সাইডে নিয়ে গেল। নীলিমা দীর্ঘ শ্বাস ছেড়ে এতদিন ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে লাগলো। কথাগুলো বলার সময় ওর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল। নীলিমা সেটা মুছে দিয়ে বলল, এখনো ভুল বুঝবি আমাকে? আমার কি এখানে কোনো দোষ ছিল? আমি তো এগুলো ইচ্ছে করে করিনি। জীবনে এমন সিচুয়েশন ফেস করতে হবে কখনো ভাবিনি। নীলিমার কথাগুলো শুনে নিশির খুব মন খারাপ হলো। নিজেকে এখন ওর থাপ্পড় দিতে মন চাইছে, শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিল। অবশ্য নীলিমার নিখোঁজ হওয়ার পর নিশি আর ওর পরিবারের উপর কম ঝড় যায়নি। মেহরুন চৌধুরী ওদেরকে অনেক অপমান করেছেন আর রীতিমতো হুমকি দিয়েছেন। তিনি নীলিমার নিখোঁজ হওয়ার পেছনে নিশিকেই দায়ী করেছেন, কারণ তিনি ভেবেছেন ওরা যেহেতু স্কুল লাইফের ফ্রেন্ড, তাই নিশি সব কিছু জানতে পারে। কিন্তু নীলিমার সাথে যা ঘটে গেছে সেটা নিশির ভাবনারও বাইরে ছিল। নিশি নীলিমার দিকে তাকিয়ে বলল, সরি রে, আসলে আমিও তোকে নিয়ে খুব টেনশনে ছিলাম। কত রাত যে নির্ঘুম কাটিয়েছি নিজেও জানি না। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আসলে তোর নিখোঁজ হওয়ার পর আমার আর আমার পরিবারের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। তারপর নিশি নীলিমাকে ওর মায়ের করা সব ঘটনা খুলে বলল। সব কিছু শুনে নীলিমার মুখের ভাষা যেন হারিয়ে গেল। ওর জন্য কত মানুষের ভোগান্তি হয়েছে। নীলিমার মিহিরের উপর খুব রাগ হতে লাগলো। কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে বলল, আচ্ছা, রাতুলের কোনো খবর জানিস? শুনেছি।
ওকে নাকি কেউ অনেক মেরেছে। ও এখন হসপিটালে ভর্তি আছে। আগের থেকে কিছুটা সুস্থ আছে, কিন্তু এক্সাম দেওয়ার মতো অবস্থায় নেই। আমি ওকে দেখতে গিয়েছিলাম আর জিজ্ঞেসও করেছিলাম যে কে ওকে মেরেছে, কিন্তু ও কিছুই বলেনি। জানি না কে এত ভয়ানকভাবে ওকে মেরেছে। ছেলেটার ডান হাত আর বাম চোখ অকেজো হয়ে গেছে। নীলিমা নিশিকে ওর বিয়ের ঘটনা বলেও রাতুলের কথা কিছুই বলেনি। ও সেই ভয়ানক দিনটি মনে করতে চায় না, তবে অন্য সব ঘটনাই বলেছে। নিশি বলে উঠল, আচ্ছা তুই বলছিস লোকটা সাইকো, কিন্তু তুই যেই সব ঘটনা বললি তার সাথে আমি সাইকোসির রোগীর কোনো মিল পাচ্ছি না। হতে পারে লোকটা অতিরিক্ত বদমেজাজি, আর যদি চরিত্রহীন হতো তাহলে অবশ্যই এতদিনে তোকে এভাবে ছেড়ে দিত না। সে তোকে সময় দিয়েছে। আমার মনে হয় লোকটা তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। হয়তো তোকে নিয়ে ইনসিকিউর ফিল করছিল, তাই বিয়ে করেছে। আর তুই যে একরোখা মেয়ে, কত হ্যান্ডসাম ছেলেরা তোকে প্রপোজ করেছে, কিন্তু তুই তো কাউকেই পাত্তা দিতি না। ছেলেটা হয়তো এসব কিছু জানতো, তাই কোনো কাহিনী না করে ডিরেক্ট বিয়ে করে নিয়েছে। তাছাড়া দেখ, তোকে এক্সাম দেওয়ার জন্য কত সাপোর্ট করেছে। যাই বলিস, আমার কিন্তু পুরো ব্যাপারটা সিনেমাটিক লাগছে। ইস, জিসানও যদি এরকম হতো কত ভালো হতো। কিন্তু মাথা মোটাটা তো আমাকে দেখলেই ভয়ে কাঁপতে থাকে। মনে হয় ওর সামনে ওকে খাওয়ার জন্য চিতাবাঘ দাঁড়িয়ে আছে। 5 বছর যাবৎ প্রেম করছি, এখনো ভালোভাবে মুখের দিকে তাকিয়ে কথা বলে না। ওর নাকি আমার চোখে চোখ রেখে কথা বলতে লজ্জা লাগে। নিজের মনের ভাবটাও ভালোভাবে প্রকাশ করতে পারে না। কতদিন অপেক্ষা করেছি ওর প্রপোজের জন্য, শেষে কিনা আমাকে গিয়ে প্রপোজ করতে হলো। ভীতু কোথাকার। এতক্ষণ নীলিমা নিশির কথাগুলো শুনে অনেক কষ্টে হাসি আটকে রেখেছিল, তবে শেষের বাক্যটা শুনে নীলিমা এইবার শব্দ করে হেসেই দিল। নিশি ওর দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, হয়েছে, এখন তো হাসবি। নিজে তো সিনেমার হিরোর মতো বর পেয়েছিস, আর আমি পেয়েছি একটা ক্যাবলা কান্তকে। তবে ক্যাবলা হলে কি হয়েছে, আমাকে খুব ভালোবাসে, এটা আমি বুঝতে পারি। তাই তো ওকে ছেড়ে যেতে পারি না, যতই হোক টুরু লাভ। কথাগুলো বলে দুই বান্ধবী উচ্চ শব্দে হেসে উঠল। নিশি হঠাৎ করে বলে উঠল, হ্যাঁ রে, তোর হ্যান্ডসাম বরকে দেখাবি না? দুলাভাইকে দেখে চোখ জুড়াতে মন চাইছে। নিশির কথা শুনে নীলিমা ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নিশি ওর হাত ধরে ঝাঁকিয়ে বলল, কিরে ওভাবে তাকিয়ে আছিস কেন? বাই এনি চান্স তোর কি মনে হয় আমি তোর বরকে নিয়ে যাব? সেটা ভেবে লাভ নাই। তোর এই বদমেজাজি সাইকোটাই বরকে আমি চাই না। আমার ক্যাবলাকান্তই ভালো, যেভাবে চাইবো সেভাবেই চলবে। নিশ্চয়ই তোর রোমান্টিক বর তোকে নিয়ে এসেছে। যতই হোক সুন্দরী বউকে তো আর একা ছাড়া যায় না। নীলিমার হঠাৎ রাতরের কথা মনে পড়ে গেল। মিহিরান যেভাবে ওকে মেরেছিল, নিশিকেও যদি সেভাবে মারে। কারণ নীলিমা মিহিরানের সাথে এতদিন থেকে এতটুকু বুঝে গেছে, মিহিরান ওদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে পছন্দ করে না, সে ছেলে হোক বা মেয়ে। নইলে সেদিন রেস্টুরেন্টে পুরো ফ্লোর বুক করতো না। কথাগুলো ভেবে নীলিমা জিহ্বা দিয়ে ওষ্ঠদায় ভিজিয়ে বলল, আসলে সে আমি ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলা বা তাকানো পছন্দ করে না। আমি এতদিন তাকে বেশ ভালো করে ফলো করেছি। তুই কিছু মনে করিস না প্লিজ। আমি চাই না আমার জন্য তোর কোনো ক্ষতি হোক। নিশি নীলিমার দিকে অবাক দৃষ্টি দিয়ে বলল, আজব ব্যাপার, ক্ষতি হবে কেন? আমার তো মনে হয় তুই তোর সুদর্শন বরকে নিয়ে ইনসিকিউর ফিল করছিস। ওকে ফাইন, আমি তার সাথে কোনো কথা বলবো না, জাস্ট দূর থেকে দেখবো। যতই হোক প্রিয় বান্ধবীর বর বলে কথা, একটু বেহায়া হতেই হয়। নীলিমা ভাবলো, আমি কি লোকটাকে সত্যি ভালোবাসতাম? তাহলে নিশ্চয়ই নিশির এই কথায় এখন আমার খুব হিংসা লাগতো, কিন্তু আমার কিছুই অনুভব হচ্ছে না। হয়তো এতদিনেও তার প্রতি আমার ভালোবাসার অনুভূতি জন্মায়নি। নীলিমা নিশিকে বলল, ওকে চল, অনেকক্ষণ হয়েছে এক্সাম শেষ হয়েছে। সে বলেছিল এক্সাম শেষ হলেই রাস্তায় দাঁড়িয়ে যেন তার জন্য অপেক্ষা করি। এখন তো মনে হচ্ছে সে আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ জানি আজ কপালে কি আছে। জবাবদিহি করতে করতে জান শেষ হয়ে যাবে। নিশি নীলিমার কাঁধে হাত রেখে বলল, আরে কিছু হবে না, দুলাভাই এই সিম্পল ব্যাপার নিয়ে কিছুই বলবে না। চল চল। ওরা গেটের বাইরে যেতেই নীলিমা দেখলো মেহরুন চৌধুরী এবং মিহিরান রাস্তার এক সাইডে মুখোমুখি দাঁড়িয়ে আছে। নীলিমা অবাক হয়ে মনে মনে বলল, মা এখানে কি করছে? আমার সাথে দেখা করতে এসছে। হয়তো মা জানে আজ আমার এক্সাম, কিন্তু মিহরানের দিকে ওইরকম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? দেখি একটু কাছে গিয়ে। তারপর নীলিমা নিশিকে মিহিরানকে দেখলো।
নিশি তো মিহিরানকে দেখে ফিদা হয়ে গেছে। তারপর কোনো রকমের নজর সরে নীলিমার দিকে তাকিয়ে বলল, দুলাভাই তো পুরাই চকলেট বয়, যত্ন করে রাখিস কিন্তু। নীলিমা ম্লান হেসে বলল, আমার যত্ন করা লাগবে না, সেই আমার ঘাড়ের উপর উঠে বসে আছে। আর সে যদি আমাকে ভালোভাবে প্রপোজ করতো তাহলে আমি সত্যি তাকে ভালোবাসতাম। সে একদম আমার মনের মতো। নিশি নীলিমাকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, বিয়ে তো হয়ে গেছে, এখন আর রাগ করে কি লাভ? চাইলেও এই সম্পর্ক থেকে বের হতে পারবি না। তোর বর্ণনায় যতটুকু বুঝেছি, দুলাভাই তোকে কখনোই দূরে যেতে দিবে না, তুই চাইলেও না। এই সম্পর্কটাকে সুন্দরভাবে কন্টিনিউ কর প্লিজ, দেখবি সে তোকে অনেক ভালোবাসবে। নীলিমা নিশির কথার পরিবর্তে একটা মুচকি হাসি উপহার দিয়ে বলল, আগামীকাল দেখা হবে। এখন শাশুড়ি আর জামাইয়ের মধ্যে তৃতীয় যুদ্ধ দেখব। বাই। আমার মেয়েটাকে তো ভুলভাল বুঝিয়ে বিয়ে করে নিয়েছো, জানি সবকিছু সম্পত্তির লোভে করেছো, কিন্তু তোমার এই স্বপ্ন আমি পূরণ হতে দেব না। আমি ঠিকই আমার মেয়েকে নিয়ে আসবো, ইটস মাই চ্যালেঞ্জ। মিহিরান শান্ত স্বরে বলে উঠল, শাশুমম রাস্তায় অনেক মানুষ, আর আপনি আমার একমাত্র সুইট শাশুমম। তাই আপনার সাথে এই মুহূর্তে উচ্চ স্বরে কথা বলতে চাইছি না। আমি চাই না মেহরুন চৌধুরীর কোনো অসম্মান হোক। যতই হোক আপনি আমার আপন শাশুমম। আর সম্পত্তির লোভে বিয়ে করেছি কথাটা শুনে খুব হাসি পেল। এই মুহূর্তে আপনি আমার বাসায় থাকলে আপনাকে আমার সম্পত্তির পরিমাণ দেখিয়ে দিতাম। আমি আপনার মতো ভাইরাল হতে চাই না, তাই সবার মুখে আমার নাম থাকে না। নিজেকে আড়ালে রাখতেই বেশি পছন্দ করি। জানেন তো, মানুষ ভালোর থেকে খারাপ গুণগুলো বেশি খোঁজে। সবার মধ্যেই ভালো খারাপ গুণ আছে, তাই কারো কাছে নিজেকে প্রকাশ করে অতি ভালো খারাপ কিছুই হতে চাই না। আর কি বললেন, আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন? হাসালেন আমায়। আপাতত এই সব ভুলে যান। ভুল করেও এই ভুলটা করবেন না, তাহলে আপনাকে টেনে হিচড়ে নামাতে আমি এক সেকেন্ডও ভাববো না। মেহরুন চৌধুরী রেগে উড়নচণ্ডী হয়ে গেল, কিন্তু কিছু একটা ভেবে রাগটা কন্ট্রোল করে ফেলল। মিহিরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করলো, তোমার বাবার নাম কি? মিহিরান কিছু একটা ভেবে ফিচেল হেসে বলল, ইশাক চৌধুরী। আমার ধারণা তাহলে ভুল, আমি ওনাকে সব উল্টোপাল্টা চিন্তা করি। এত বছর পর সে কোথা থেকে আসবে? তাকে তো আমি অনেক আগেই বরবাদ করে দিয়েছি। মিহিরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন, আমি যেভাবেই হোক আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাব, ইটস মাই চ্যালেঞ্জ। আফরাজ মেহরান চৌধুরী এইসব ছোটখাটো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না। এই বলে মিহিরান অন্যদিকে তাকালো, যেখানে নীলিমা দাঁড়িয়ে আছে। মিহিরান নীলিমার দিকে রাগে দৃষ্টি দিয়ে সেদিকে গেল। নীলিমা তো ভয় কাঁপাকাঁপি শুরু করেছে। মিহিরান নীলিমার হাত ধরে চোখ জোড়া আরও তীক্ষ্ণ করলো, তারপর কণ্ঠে কাঠিন্যতা বজায় রেখে বলে উঠল, অযথা সময় নষ্ট করা আমি একদম পছন্দ করি না। নেক্সট টাইম এক্সাম শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে চলে আসবে, মনে থাকে যেন। তারপর হাত ধরে গাড়ির কাছে গিয়ে উঠতে বলল। নীলিমা গাড়িতে উঠে ভাবলো, আমি কোথায় সময় নষ্ট করলাম? আমি তো শাশুড়ি আর জামাইয়ের যুদ্ধ দেখছিলাম। খাটাস লোকটা এখন নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর মাত্র কিছুদিনের তো আছি, তারপর আর আমায় খুঁজেও পাবে না। এইদিকে মেহরুন চৌধুরী সেখানে দাঁড়িয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে ভাবলেন, কত বড় বেয়াদব ছেলে, আমার মেয়ের সাথে আমাকে একটু কথাও বলতে দিল না। মেহরুন চৌধুরী তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসিফকে ফোন দিল। অপর পাশ থেকে ফোন রিসিভ করতে মেহরুন চৌধুরী বলে উঠল, তোমাকে আফরোজ মিহিরান চৌধুরীর সব ডিটেলস জানতে বলেছিলাম, কিছু জানতে পেরেছো? ইয়েস ম্যাম, তবে পুরোপুরি না, কারণ তার পরিবার বিদেশে সেটেল। শুনেছি তার বাবা অনেক বছর যাবৎ সুইজারল্যান্ডে থাকে, আর সেখানেই তাদের বড় বিজনেস আছে। আর মিহিরান চৌধুরী ঢাকায় ধানমন্ডিতে অনেক বড় সফটওয়্যার ফার্ম আছে। মূলত বাবার ব্যবসাকে কেন্দ্র করেই এখানে তিনি সফটওয়্যার ফার্ম দিয়েছেন। বেশ বড় ব্যবসায়ী তিনি, কিন্তু নিজেকে সেভাবে প্রকাশ করেন না। সোশ্যাল মিডিয়া থেকেও সবসময় দূরে থাকে। আর কিছুই জানতে পারিনি ম্যাম। মেহরুন চৌধুরী চোখ বন্ধ করে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে বললেন, ওকে, আমি ফোন রাখছি। আর কোনো ইনফরমেশন পেলে সাথে সাথে আমাকে জানাবে। নেক্সট টাইম যেন আমার ফোন করা না লাগে, সো বি কেয়ারফুল। সরি ম্যাম। কথাটি বলে আসিফ কট করে ফোনটা কেটে দিয়ে
জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে আওড়ালো। দুঃখে যে এই ডেঞ্জারাস মহিলার সাথে চাকরি নিতে এসেছিলাম, এখন না পারছি ছাড়তে, না পারছি কিছু করতে। সব সময় অপরাধের জগতে ডুবিয়ে রাখি এই ঘসেটি বেগম। আমি নিশ্চিত এর পূর্বপুরুষ ঘসেটি বেগমের আত্মীয় ছিল। জীবনটাকে তেনা তেনা বানিয়ে ফেললো। কত কষ্ট করে ইনফরমেশন জোগাড় করলাম, আর শেষে কিনা ধমক খেলাম। গাড়ি চলছে আপন গতিতে। জ্যামের শহর বলা হয় ঢাকাকে। ফুটপাতের ব্যস্ত মানুষগুলোর দিকে এক মনে তাকিয়ে আছে নীলিমা। ভিক্ষার থালা নিয়ে মানুষের কাছে গিয়ে দু হাত পেতে ভিক্ষা চাইছে ভিক্ষুক। আজকাল বেশিরভাগ মানুষ সুস্থ থেকেও ভিক্ষা করে। এই নিউজগুলো যখন নীলিমার চোখে পড়ে তখন খুব খারাপ লাগে। এইসব ভণ্ড মানুষগুলোর জন্য যারা সত্যিকারের অক্ষম, তারাও ভিক্ষা পায় না। কেন যে মানুষ এত স্বার্থপর সেটা বুঝতেই পারি না। অবশ্য সবাই বিভিন্ন দিক থেকে স্বার্থপর। হঠাৎ গাড়িতে কেউ খটখট করলো। নীলিমা বুঝতে পারলো কেউ গাড়ির বাইরে থেকে এমন করছে। নীলিমা গাড়ির ভেতর থেকে মাথাটা বের করে দেখলো একজন ভিক্ষুক পা দিয়ে থালা তুলে টাকা চাইছে। নীলিমা লোকটিকে দেখে খুব মায়া হলো। লোকটার দুই হাত নেই, শুধু দুইটা পা আছে, কিন্তু নীলিমার কাছে এই মুহূর্তে টাকা নেই। কী করবে? মিহিরানও গাড়ি থামিয়ে কোথায় যেন চলে গেল। নীলিমার ভাবনার ছেদ হলো মিহিরানের ডাকে। কি হলো? ওইভাবে কি দেখছো? নীলিমা কণ্ঠের জড়তা নিয়ে বলে উঠল, দেখুন না, ওই লোকটার দুইটা হাত নেই, শুধু দুইটা পা আছে। লোকটা ভিক্ষা করছে। ইস, কত কষ্ট করছে। গাড়ির দরজায় টোকা মেরে আমার কাছে সাহায্য চাইছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। মিহিরান তৎক্ষণাৎ ওয়ালেট থেকে 500 টাকার কচকচে নোট নীলিমার হাতে দিয়ে বলল, তাকে দিয়ে দাও। নীলিমা তো হা করে রইল। পরক্ষণে ভাবলো, তার কাছে তো অনেক টাকা, এটা তো কোনো ব্যাপারই না। ইস, আমার হাতে যদি এখন এতগুলো টাকা থাকতো, তাহলে আমি রাস্তায় নেমে সব অসহায় মানুষদের সাহায্য করতাম। কথাগুলো ভেবে নীলিমা টাকাটা ওই লোকটাকে দিল। টাকা পেয়ে লোকটার মুখ খুশিতে চকচক করে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে মন ভরে দোয়া করলেন। মিহিরান ড্রাইভ করতে করতে ভাবলো, এই লোকগুলোকে নিয়ে যতটা ভাবো, এভাবে যদি আমাকে নিয়ে ভাবতে, তাহলে আমার জীবন ধন্য হতো। নিশ্চয়ই ঠিকই বলতো। প্রতিটি মানুষের মাঝেই ভালো খারাপ গুণ আছে, কারো বেশি কারো কম। উনি একটু অদ্ভুত টাইপের লোক হলেও তার মধ্যে কিছু ভালো গুণও আছে। যেমন আমাকে কত কেয়ার করে, আমার অসম্মান সহ্য করতে পারে না। তারপর এই লোকটাকে 500 টাকার নোট দিয়ে দিল। অনেক বড় লোক আছে যারা অনেক জায়গায় টাকা নষ্ট করে, কিন্তু অসহায় মানুষদের 1 টাকাও দান করে না। আচ্ছা, আমি তাকে নিয়ে এত ভাবছি কেন? লোকটা তো আমার সাথেও কম অন্যায় করেনি, তাই তো এত দূর চলে যাব। সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না। নীলিমার পরীক্ষাগুলো শেষের পর্যায়ে চলে এসেছে, আর মাত্র একটা এক্সাম আছে। কিন্তু এই এক্সামের আগে 4 দিন বন্ধ আছে। নীলিমা খুব বিরক্ত লাগছে, একা একা বিড়বিড় করতে লাগলো। কঠিন পরীক্ষার সময় বন্ধ দেওয়ার নাম নেই, আর সহজ পরীক্ষার সময় এতদিন বন্ধ। উফ, ভালো লাগে না। পড়াশোনা তো শেষ, এখন কি করব? আমার সাথে ঘুরতে যাবে? নীলিমা দরজা দিকে তাকিয়ে দেখে মিহিরান ফর্মাল গেটআপে দাঁড়িয়ে আছে। মনে হয় কোথাও যাবে। নীলিমা অস্ফুট স্বরে বলল, মানে কি বলেন আপনি? তুমি কি কালা? কি বলেছি শুনতে পাওনি? বলেছি আমরা ঘুরতে যাব। কথাটা নীলিমার কানের কাছে গিয়ে খুব জোরে চেঁচিয়ে বলল মিহিরান। নীলিমার কানের তবদা খেয়ে গেল। 2 কানে হাত দিয়ে কপট রাগ দেখিয়ে বলল, এত জোরে কেউ চিৎকার করে? যদি আমার কানের পর্দা ফেটে যেত? তাহলে আর কি করার, এই কালা বউ নিয়েই জীবন পার করে দিতাম। অবশ্য তুমি কালা হলে ভালোই হবে, কানেও শুনবে না, আর বক বক করে আমার মাথা নষ্ট করবে না। আচ্ছা, এখন দুপুর 3টা বাজে। নদীর পাড়ে যেতে প্রায় 45 মিনিট লাগবে। ততক্ষণে বিকেল হয়ে যাবে। ঝটপট রেডি হয়ে নাও, 10 মিনিট সময় দিলাম। নদীর কথা শুনে নীলিমার মন পুলকিত হয়ে গেল। হাসি মুখে মিহিরানের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা নদীর পাড়ে যাব? ওয়াও! জানেন, আমার বাসায়
খুব বোরিং লাগছিল, মনটা খুব খারাপ ছিল। আপনি তো আমার মনটাই ফুরফুরা করে দিলেন। আমি 10 মিনিটেই রেডি হয়ে আসছি। এই বলে নীলিমা দৌড়ে কভার থেকে একটা বেবি পিঙ্ক কালার ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। নদীর পাড় যে নীলিমার খুব পছন্দ সেটা মিহিরানের অজানা নয়। ওরা দুইজন নদীর পাড়ে এসেছে। প্রায় 10 মিনিট হাঁটার পর মিহিরান নীলিমাকে নদীর পাড়ে এক নির্জন জায়গায় নিয়ে এলো। নীলিমা বুঝতে পেরেছে মিহিরান ওকে নিয়ে বেশি মানুষের ভিড়ে থাকতে পছন্দ করে না, তাই এই নিরিবিলি জায়গায় নিয়ে এসেছে। নীলিমা ভাবলো, তাতে কি হয়েছে, বরং বেশ ভালোই হয়েছে। মানুষের গিজগিজ থেকে এই নিরিবিলি জায়গাটাই ভালো। নদীর পাড়ে স্নিগ্ধ বাতাস আর নদী থেকে ভেসে আসা কলকল ধ্বনি খুব ভালো লাগে, খুব ভালো করে উপলব্ধি করতে পারবো। নীলিমা নদীর পাড়ে গিয়ে দুই হাত দুই দিকে মেলে সিক্ত বাতাসে মন ভরে নিঃশ্বাস নিতে লাগলো। নীলিমাকে দেখে মনে হচ্ছে আজ ও নদীর সাথে বিলীন হয়ে যাবে। মেয়েরা নীলিমার কাণ্ড দেখে মৃদু হাসলো, ভাবলো মেয়েটা খুব সরল, অল্পতেই বেশ খুশি হয়ে যায়। মেহেরা নীলিমার পেছনে গিয়ে ওর দুই হাত মেলে নীলিমার দুই হাতের আঙ্গুলে ঢুকিয়ে নীলিমার ঘাড়ের কাছে এসে ওর খোলা চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। আকস্মিক ঘটনায় নীলিমা চমকে পেছনে তাকালো। এতক্ষণ ওর ধ্যান ছিল নদীর সিগ্ধ বাতাসে। নীলিমা পেছনে তাকিয়ে হাত ছাড়িয়ে সরে আসলো। মিহিরান বলল, এটা কি হলো? রোমান্সের পুরো 12টা বাজিয়ে দিলে। নীলিমা লাজে রাঙা মুখটা অন্যদিকে ঘোরালো, তারপর কানের কাছে চুল গুজে বলল, আসলে আমি একা একা এসব অনুভব করতে অভ্যস্ত। যখন খুব খারাপ লাগতো তখন নদীর পাড়ে এসে বসে থাকতাম। আপনাকে অনেকগুলো থ্যাঙ্কস আজ আমাকে নদীর পাড়ে নিয়ে আসার জন্য। মিহিরান বুঝতে পারলো নীলিমা প্রসঙ্গ ঘোরাতে যাচ্ছে, তাই মিহিরান আর কথা বাড়ালো না। প্যান্টের পকেটে দুই হাত গুজে আকাশের দিকে তাকিয়ে পরবর্তী পরিকল্পনাগুলোর ছক কষতে লাগলো। কিভাবে নীলিমাকে নিজের একান্ত করে পাবে, কিভাবে নিজের খাঁচায় ওকে সারা জীবনের জন্য আবদ্ধ করবে, এখন সেটাই মিহিরানের ধ্যান জ্ঞান। ওরা নদীর পাড়ে প্রায় 1.5 ঘন্টা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলো। নীলিমা অবশ্য আরও 1 ঘন্টা থাকতে চেয়েছিল, কিন্তু মিহিরানের ধমকের ভয়ে চুপসে গেছে। দেখতে দেখতে শেষ পরীক্ষার দিন চলে এলো। পরীক্ষার এই কয়েকদিন মিহিরান নীলিমার সর্বোচ্চ দিয়ে খেয়াল রেখেছে। প্রতিদিন ওকে নিজ হাতে খাওয়ানো থেকে শুরু করে ওর কখন কি লাগবে সব কিছুর খেয়াল রেখেছে। পরীক্ষা শেষে নীলিমা নিশিকে এই কথাগুলো বলেছিল। নিশি মুগ্ধ হয়ে শুনছিল। সত্যিই দুলাভাই আমার কোটিজনের মধ্যে একজন। তোকে অসম্ভব রকমের ভালোবাসে। প্লিজ নীলু, এইবার তো ভাইয়াকে মেনে নে। এক কাজ কর, এখন তো এক্সাম শেষ, তুই আর দুলাভাই কোথাও ঘুরতে আয়। যেমন দেশের ভেতরে বা দেশের বাইরে কোথাও যেতে পারিস। এতে ঘোরাও হয়ে যাবে আর হানিমুনও হয়ে যাবে। দেখ, তোর হাজব্যান্ড যেহেতু তোকে এত ভালোবাসে, তাহলে তোরও উচিত তার অনুভূতির ডাকে সাড়া দেয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র, তুই চাইলেও এটাকে কখনো অস্বীকার করতে পারবি না। তুই এত ভালোবাসা পেয়েও যদি তাকে পায়ে ঠেলে দিস, তাহলে তোর মতো অভাগী আর কেউ হবে না। অনেক পুরুষ চরিত্রহীন হয়, যৌতুক লোভী হয়, মাদকাসক্ত হয়, স্ত্রীর উপর শারীরিক নির্যাতন করে। দুলাভাই সেই দিক থেকে অনেক ভালো। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর। আর আমি এতক্ষণ যে কথাগুলো বলছি সেগুলো ভিত্তিহীন কথা নাই। আশা করি এটুকু বুদ্ধি তোর আছে। নীলিমা অবাক নয়নে নিশির দিকে তাকালো। ও ভেবেছিল আজকে নিশিকে ওর পালানোর প্ল্যান বলবে, কিন্তু নিশি দেখছে মিহিরানের প্রশংসায় কয়েক ধাপ এগিয়ে আছে। নীলিমা রাতুলকে মারার বিষয় ছাড়া মিহিরানের পজিটিভ নেগেটিভ সাইড সব কিছু নিশিকে বলেছে, কিন্তু নিশি সেই ঘুরে ফিরে মিহিরানের সাপোর্ট করছে। নীলিমা ভাবলো, নিশিকে প্ল্যানের ব্যাপারে বলা যাবে না। ও হয়তো কথাগুলো আমার কাছ থেকে শুনে এই সব ডিসিশন দিচ্ছে, কিন্তু আমি তো ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি, তাই নিশি আমার অনুভূতিগুলো বুঝবে না। এখন যদি ওকে পালানোর কথা বলি, তাহলে ও উল্টো রাগ দেখাবে আর আমাকে এক ঝুড়ি জ্ঞানের বাণী শোনাবে। আমি কারো হেল্প নিব না, যা করার একাই করব। কিন্তু পালানোর আগে একবার হলেও আমি রাতুলের সাথে দেখা করে যাব। আমার জন্য বেচারের জীবনটাই নষ্ট হয়ে গেল। কথাগুলো ভেবে নীলিমা নিশির দিকে তাকে মুচকি হেসে ওকে জড়িয়ে ধরে বলল,
তোর কথাগুলো ভেবে দেখব। নিশি নীলিমার পিঠে হাত বুলিয়ে বলল, দোস্ত, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ব্রাইট ফিউচার লাইফ। আচ্ছা নিশি, আমাকে রাতুলের হসপিটালের নামটা বল আর ওর কেবিন নাম্বারটা বল, আমি ওকে দেখতে যাব। নিশি মাথা নাড়িয়ে নীলিমাকে হসপিটালের নাম আর কেবিন নাম্বার বলে দিল। তারপর গেট থেকে বের হয়ে নিশি চলে গেল। নীলিমা দেখলো রাস্তার বিপরীত পাশে মিহিরান গাড়ি আছে। ও গাড়ির কাছে গিয়ে দেখলো মিহিরান গাড়িতে নেই। আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও মিহিরান নেই। ভাবলো হয়তো কোথাও গেছে। নীলিমা মনে মনে খুব খুশি হলো। ভাবলো, আরে বাহ, সাইকোটা দেখছি আমার কাজটা আরো সহজ করে দিয়েছে। ভেবেছিলাম সে যখন ঘুমাবে তখন দরজায় তালা মেরে পালিয়ে যাব, কিন্তু এখন দেখছি আরো ভালোভাবে পালাতে পারবো। নীলিমা মৃদু হেসে ফার্মেসি থেকে ওর পার্সোনাল জিনিস নিল আর এক পাতা ঘুমের ওষুধ দিল। ঘুমের ওষুধ ওর ফাইলের মধ্যে ঢুকিয়ে গাড়ির কাছে এসে ওর চক্ষু চড়ক গাছ। দেখলো মিহিরান গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। ওর ফর্সা মুখটা লাল হয়ে আছে। নীলিমা ভাবলো, আজ তো তেমন রোদ পড়েনি, আকাশটা বেশ মেঘলা, তাহলে তার চেহারা এমন লাল টকটকে হয়ে আছে কেন? নীলিমার উপস্থিতি টের পেয়ে মিহিরান চোখ খুলো। নীলিমা আরও কয়েক দফা অবাক হলো, কারণ মিহিরানের চোখ জোড়া আরও লাল হয়ে আছে, যেমনটা ও রেগে গেলে লাল হয়। নীলিমা সেটা দেখে সে আগের কথা মনে পড়ে গেল। ভাবলো, লোকটা আমাকে ঘুমের ঔষধ কিনতে দেখলো না তো? না, কিভাবে দেখবে? আমি তো ওষুধ কেনার সময় ফার্মেসির বাইরে তাকিয়েছিলাম, লোকটাকে দেখিনি। আর সেখানেই আমি ঔষধের পাতা ফাইলের মধ্যে ভরেছি। পরেক্ষণেই ভাবলো, তো অন্য কোনো কারণে রাগ হয়ে আছে, তার তো মন বোঝা দায়। এভাবে সঙের মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো। মিহিরান ঝাঁঝালো কণ্ঠ শুনে নীলিমা কিঞ্চিত কেঁপে উঠলো আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসলো। মিহিরান জিজ্ঞেস করলো, তোমার হাতে ওই প্যাকেটটা কিসের? না মানে? মিহিরান প্যাকেটটা দিকে ভালোভাবে তাকিয়ে বলল, তার ও, বুঝেছি। নেক্সট টাইম একা একা দোকানে যাবে না। তোমার পার্সোনাল সব জিনিস আমি কিনে দিব, মাইন্ড ইট। পর সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। নীলিমা ভাবলো, ইস, নির্লজ্জ ব্যাটা আমার পার্সোনাল জিনিস কিনে দেবে। এটা তো কিনলাম যেন ধরা না পড়ি তাই। যাক, সাইকোটা কিছু বুঝতে পারেনি। গাড়ি খুব দ্রুত গতিতে চলছে। নীলিমার ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে মনে হয়, কিন্তু মিহিরানের লাল চোখ জোড়ার দিকে তাকিয়ে কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল একটা বড় শপিং মলের সামনে। নীলিমা ভাবলো, হঠাৎ এখানে কেন এসেছে? মিহিরান গাড়ির দরজা খুলে নীলিমার হাত ধরে ওকে গাড়ি থেকে নামিয়ে শপিং মলের ভিতরে ঢুকলো। মিহিরান এত জোরে হাঁটছিল যে নীলিমা পা মেলাতে খুব কষ্ট হচ্ছিল, আর ওর হাতটাও খুব শক্ত করে ধরে রেখেছে। হ্যাঁ, ওরা একটা শাড়ির দোকানে গেল। মিহিরান নীলিমাকে বেনারসি চয়েস করতে বলল, তবে নীল কালারের হতে হবে, এটাও বলে দিল। নীলিমা তো ভয়ে এতটাই জমে গেছে যে কিছুই বুঝতে পারছে না। নীলিমা ভাবলো, হঠাৎ নীল রঙের বেনারসি কেন চয়েস করতে বলছে? যেইভাবে রাগ হয়ে আছে, এই মুড নিয়ে শপিং করতে কিভাবে আসলো বুঝি না। জিজ্ঞেস করে দেখি কেন এটা কিনবে। নীলিমা মিহিরানের দিকে তাকে কাপা কাপা সরে বলল, হঠাৎ বেনারসি কেন কিনবেন? মিহিরান বাঁকা হাসি দিয়ে ওর কানের কাছে এসে ফিসফিস করে বলল, বলেছিলাম না তোমার ফাইনাল এক্সাম শেষ হলে ফুল সজ্জা করব। এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে ব্লুবার্ড? মিহিরানের কথা শুনে নীলিমার কান দিয়ে মনে হয় গরম ধোঁয়া বের হচ্ছে। ওর তো এত কিছু একদমই খেয়াল নেই। ও তো কীভাবে পালাবে সেই প্ল্যান করছিল। মিহিরান নীলিমার হাত ধরে বলল, তোমার হাতে সময় খুব কম, তাড়াতাড়ি শাড়ি চয়েস করো। নীলিমা কিছু না বলে নীল একটা বেনারসি চয়েস করলো। মিহিরান সেই শাড়িটি দোকানদারকে প্যাক করতে বলল। তারপর নীলিমাকে দিয়ে নীল শাড়ির সাথে ম্যাচিং করে কিছু জুয়েলারি আর মেকআপ কিনলো, আর নিজের জন্য নীল শেরওয়ানি জুতো কিনলো। তারপর
বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির মধ্যে নীলিমা একটা কথাও বলেনি, শুধু ভেবেছে বাসায় যাওয়ার পর কিভাবে মিহিরানকে ঘুমের ঔষধ খাওয়াবে। বাসায় এসে মিহিরান নীলিমাকে তাড়াতাড়ি খেতে বলে ফ্রেশ হতে চলে গেল। নীলিমা চুপচাপ খাবারগুলো খেয়ে কিছুক্ষণ পর মিহিরান নীলিমার পাশে এসে ওর খুব কাছাকাছি এসে বলল, আমি মাহির থেকে খেয়ে এসেছি, তাই খাবো না। তুমি এখন সব কিছু করে রেডি হও, আমার আর দেরি হয়েছে না। ফুলসজ্জাটা দিনের বেলায় করতে চাই। ছি ছি ছি, কি অসভ্য লোক! এভাবে ফুলসজ্জার কথা বলতে কি এই মানুষটার একটু লজ্জা লাগে না? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম এই লোকটা আস্ত একটা সাইকো। সাইকোটা যেহেতু একবার বলেছে আজ ফুলসজ্জা করবে, তার মানে করবেই। আমার এখন তার সাথে তাল মিলিয়ে চলতে হবে, নইলে যে কোনো সময় বম ফুটবে।